এই কাহিনীর সব চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনার জগৎ থেকে নেওয়া। বাস্তব জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অলৌকিক উপাদান নিছক পরিবেশনার অংশ মাত্র। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আচ্ছা, কালী পুজোর রাতে যদি স্বয়ং মা কালী আপনার সামনে এসে দাঁড়ায় আর আপনার জীবনের সবচেয়ে বড় পাপীটার বিচার করতে চান, তাহলে আপনি কি সেই দৃশ্য দেখতে সাহস করবেন, নাকি ভয় পেয়ে পালিয়ে যাবেন, নাকি আবার মায়ের পা দুটো জড়িয়ে ধরবেন এবং মাথা নিচু করে প্রণাম করবেন? ঠিক সেই রকমই আজ আপনারা শুনতে চলেছেন ময়নপুরের কালী দর্শন। ময়নপুরের একজন মাতৃমূর্তি ও রুদ্রমূর্তির দর্শন পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন সেটা জানতে হলে অবশ্যই আমাদের আজকের পর্বটি শুনতে হবে। তাহলে শুরু হচ্ছে ময়নপুরের কালী দর্শন। ভোরবেলায় ময়নপুর গ্রামের মাঠের ওপর ঝুলে আছে হালকা হালকা কুয়াশা। বাতাসে গন্ধ পাকা ধানের, আর সেই চেনা উৎসব, সামনে কালী পুজো। সারা গ্রাম যেন এক অদ্ভুত উত্তেজনায় ভরপুর। তেঁতুলতলার মোড়ে সেই ছোট্ট চায়ের দোকান, হরিবাবুর চা ঘর, আজও সকাল থেকে জমে উঠেছে। বাঁশের বেঞ্চে বসে আছে গ্রামের পুরনো মুখগুলো। কেউ ধোয়া ছাড়ছে, কেউ হাসছে, কেউ গল্প করছে গত বছরের পুজো নিয়ে। দোকানের সামনে একটা পুরনো কাঁঠাল গাছ। গাছটা যেন এই গ্রামটার ইতিহাস দেখেছে। তার নিচেই বসে আছেন গোপাল কাকা, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের মধ্যে একজন। চশমার ফাঁক দিয়ে চা চুমুক দিতে দিতে বলে উঠলেন, এই কালী পুজোটা যেমনই হোক না কেন, আমাদের গ্রামের ময়নপুর স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর নতুন করে সাজাচ্ছে প্যান্ডেল। শুনলাম প্যান্ডেলের থিম নাকি মায়ের আবির্ভাব। শুনেই কেমন যেন কাটা দিচ্ছে গায়ের মধ্যে। বাকিরা সবাই হেসে উঠল। নিতাই বলল, আরে কাকু, ভয় পান কেন? ওটা তো সাজসজ্জা। আজকাল কলকাতা থেকে লোকজন এনে কাজ করাচ্ছে। লাইটিং থিম সব নতুন। গোপাল কাকা ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ রে, বুঝি তো, কিন্তু মা কালী নিয়ে খেলা করা তো ভালো নয়। আমি দেখেছি একবার কেউ মায়ের রূপকে নিয়ে ঠাট্টা করেছিল। তারপরের বছর ওই কি হয়েছিল জানিস? চায়ের কাপ নামিয়ে সবাই একসঙ্গে চুপ করে গেল। দোকানদার হরিবাবু তখন দুধ গরম করতে করতে বললেন, আগে পুরোনো দিন বাদ দিন কাকু। আজকাল ছেলেরাই তো মানে না। এখন পুজো মানে সাজানো, ছবি তোলা, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। সবাই হেসে উঠল। হাসির ফাঁকে দূরে বাজলো ঢাকের মৃদু আওয়াজ। মনে হলো উৎসব শুরু হয়ে গেছে। এই সময় ত্রিধারার রাস্তা ধরে দেখা গেল গ্রামের পুরোহিত হরনাথ আচার্য আসছেন। সাদা ধুতি ও পাঞ্জাবি, কাঁধে একটা গামছা, চোখে এক অদ্ভুত প্রশান্তি। 50-এর মাঝামাঝি বয়স, কিন্তু মুখে এমন শান্ত হাসি যেন কোনো দুঃখই ছুঁতে পারে না তাকে। সবাই উঠে প্রণাম করল। আরে ঠাকুর মশাই, এই ভোরে? হরিদাসবাবু জিজ্ঞাসা করলেন। হরনাথ মৃদু হেসে বললেন, মা কালী যখন আসতে চলেছেন, তখন তো তার আগমনের পথটা একটু দেখে নিতে হয়। কি বলো তোমরা?
আজ ভোরে মন্দিরে প্রদীপ জ্বালাতে গিয়েছিলাম। চায়ের কাপটা একটু নামিয়ে দিয়ে হরিবাবু বললেন, এই নিন ঠাকুরমশাই, গরম চা খান। হরনাথ চায়ের কাপে হাত দিয়ে ধীরে ধীরে বললেন, তোমাদের আড্ডা তো দেখি বেশ জমে উঠেছে। তা কি নিয়ে আলোচনা হচ্ছিল বাছাধনগুলো? গোপাল কাকা হাসলেন। আপনাকে নিয়ে কথা হচ্ছিল ঠাকুরমশাই। কেউ বলছিল আপনি নাকি মা কালীর দর্শন পেয়েছিলেন কোনো এক রাতে। এক মুহূর্তের জন্য ঠাকুরমশাইয়ের মুখ থেমে গেল। চায়ের কাপ ঠোঁটেই থেমে রইল। তারপর তিনি মৃদু হাসলেন। দর্শন? ও বলা যায়, তবে সেটা এমন এক রাত ছিল যা আজও ভুলতে পারিনি। সবাই একটু এগিয়ে এলো, যেন গ্রামের বাতাসও থেমে গেল। হরনাথ বললেন, তবে গল্পটা কিন্তু হালকা নয়। শুনলে তোমরাও হয়তো হাসবে, আবার হয়তো ভাববে এসব কুসংস্কার। কিন্তু মা যখন চাইবেন তখন তিনি নিজের রূপে নিজের মতো করেই আসেন। সবাই চুপ। দোকানদারের চুল্লিতে কাঠের আগুন টুকরো টুকরো শব্দে পুড়ছে। দূরে ভোরের কুয়াশা একটু গাঢ় হচ্ছে। হরনাথ আচার্য চায়ের কাপটা পাশে রেখে একটু দম নিলেন। দোকানের সবাই নিঃশব্দে তাকিয়ে আছে তার মুখের দিকে। আগুনের আলোয় তার চোখ দুটো যেন কেমন গম্ভীর হয়ে উঠেছে, যেন সেই রাতটা এখনো তার মনে জেগে উঠেছে হুবহু আগের মতো। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। তখন ঠিক এই সময়কার কথা, কার্তিক মাসের শেষ দিক। সারা গ্রাম ময়নপুরের কালী পুজোর প্রস্তুতি পুরো দমে চলছে। ক্লাবের ছেলেরা প্যান্ডেল বানাচ্ছে, মেয়েরা প্রদীপ বানাচ্ছে, আর মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতি শেষ করেই যাচ্ছিলাম বেলতলার দিকের পুকুর পাড়ে। ওই দিকটা একটু নির্জনই ছিল, বুঝলে। কালী মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে যেখানে পুরনো বটগাছটা আছে না, ওইখানে। সেদিন সন্ধ্যায় মন্দিরের বাতাস অদ্ভুত লাগছিল। ধূপ জ্বলছিল ঠিকই, কিন্তু আগুনটা যেন মাঝে মাঝে নিভে যাচ্ছিল। ঘন্টার শব্দ হচ্ছিল, তবু মনে হচ্ছিল ঘন্টার আওয়াজের ভেতরেও কেউ যেন নিঃশব্দে কাঁদছে। আমি মনটা ঝাঁকিয়ে নিলাম। ভাবলাম হয়তো ক্লান্তি, সারাদিনের কাজ, পুজোর ব্যস্ততা, এইসবে মন কেমন ঘুরপাক খাচ্ছে। আরতি শেষ করে যখন মন্দিরের দরজা বন্ধ করতে গেলাম, তখন খেয়াল করলাম মায়ের চোখ দুটো যেন অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল আজ। আগুনের আলোয় চারদিকে এমন দীপ্তি কোনোদিনও দেখিনি। সেই রাতেই প্রথম ঘটনাটা ঘটে। বাইরে তখন নিস্তব্ধ, চারিদিকে শেয়ালের ডাক, দূরে বাঁশবনের ভেতর দিয়ে হালকা হালকা বাতাসের শব্দ বয়ে চলছে। আমি তখন মন্দিরের পিছনের ঘরে বসে পুজোর পুরনো শ্লোকের বই পড়ছিলাম। আচমকা বাইরে একটা শব্দ পেলাম, যেন কারো পায়ের শব্দ, কিন্তু কিন্তু খুব হালকা, যেন কারো ছোট্ট ছোট্ট পা মন্দিরের চারপাশে দৌড়াচ্ছে। আমি ভাবলাম ক্লাবের ছেলেরা নিশ্চয়ই আবার দুষ্টুমি করছে। চুপি চুপি উঠে বাইরে এলাম, কিন্তু বাইরে তখন শুধু ঘন কুয়াশা আর দূরের কুয়াশা, বাতাসের ঠান্ডা শীতল গন্ধ। আমি একবার চারদিকটা তাকালাম, কেউ নেই। ঠিক তখনই দেখলাম মন্দিরের সিঁড়ির নিচে একটা ছায়া মূর্তি। ছোট্ট একটা মেয়ে, বয়স ওই 5 কি 6 হবে। গায়ে লালচে ফ্রক, চুলগুলো কেমন যেন এলোমেলো। সে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার দিকেই তাকিয়ে। আমি অবাক। আমি তখনই জিজ্ঞাসা করলাম, এই কে ওখানে? এত রাতে কেন? সে কিছু বলল না, আবার এক চুলও নড়ল না। চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল।
আমিও এগিয়ে গেলাম, কিন্তু কয়েক কদম যেতেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। চারিদিক তো শুধু নিঃশব্দ, কেবল দূরে শুধু কুকুরের ডাক। ভাবলাম নিশ্চয়ই চোখের ভুল। রাতের আলো ছায়া এমন হয় তা আমি জানি, কিন্তু ফিরে এসে দেখলাম মন্দিরের দরজায় লাল সিঁদুরের দাগ, একেবারে নতুন, যেন এইমাত্র কেউ আঙুল ডুবিয়ে এঁকে দিয়ে গেছে। আমি তখনও বুঝতে পারিনি সেটাই ছিল মায়ের প্রথম ইশারা। পরদিন সকালে পুরো গ্রাম সরগম কালী পুজোর আয়োজন নিয়ে। হরিবাবুর চায়ের দোকানে তখন সবাই আলোচনা করছে যে কে কটা প্রদীপ দেবে, কে প্যান্ডেলের কাজ করবে, কে রাত জেগে মায়ের প্রহরী হবে। আমি চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল গত রাতের ঘটনাটা কাউকে বলি, কিন্তু বললে আবার যদি সবাই হাসে, সেই বুঝে আমি আর কিছু বললাম না বাপু। বিকেলের দিকে প্যান্ডেলের কাজ দেখতে গেলাম। ছেলেরা বাঁশ বেঁধে লাইট ঝুলাচ্ছে। প্যান্ডেলের ভেতর ঢুকে দেখি এক জায়গায় ছোট্ট একটা পুতুল রাখা, মুখে সিঁদুর লেপা, চোখে কাচের বল। আমি জিজ্ঞাসা করলাম, ওটা কে রেখেছে? ছেলেরা কেউ উত্তর দিতে পারলো না। বলল, আগে কেউ তো রাখেনি ঠাকুরমশাই। আজ সকালে যখন কাজ শুরু করি তখন থেকেই ওটা ওখানেই ছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন ঢক করে উঠল। পুতুলটার মুখটা ঠিক যেন সেই ছোট্ট মেয়েটার মতো লাগছে যাকে আমি গত রাতে মন্দিরে দেখেছিলাম। সেই রাতেও একই পায়ের শব্দ শোনা গেল, কিন্তু এবার শুধু পায়ের শব্দ নয়, সঙ্গে এক ধরনের গানের সুর, খুব নিচু স্বরে। কেউ যেন দূরে বসে কীর্তন করছে। আমি চমকে উঠে বাইরে এলাম। কণ্ঠটা আসছে বট গাছের দিক থেকে, বাতাসে ধূপের গন্ধ, কিন্তু মন্দিরে তো আমি সব নিভিয়ে রেখেছিলাম। যতই কাছে যাচ্ছি শব্দটা ততই জোরে। আর তারপরে হঠাৎ এক ঝলক আলো জ্বলে উঠল। সেই ছোট্ট মেয়েটা বট গাছের তলায় দাঁড়িয়ে আছে। এইবার সে হেসে বলল, ঠাকুর মশাই, মা আসবেন কাল, কিন্তু আগে তোমাকে দেখতে হবে। তারপর সে মাটিতে বসে গেল, চোখও বন্ধ করলো, আর মুহূর্তেই মিলিয়ে গেল ধোয়ার মতো। আমি চমকে উঠে দাঁড়িয়ে দেখি আমার নিজের বুকটা ট্রেনের ইঞ্জিনের মতো ঢক ঢক করে কাঁপছে। আকাশে তখন মেঘ জমে গেছে। দূরে দেখি বিদ্যুতের ঝলক। হঠাৎ এক প্রবল বাতাস বইতে শুরু হলো, আর আমি সেই বাতাসে যেন মায়ের মূর্তিটা আমার চোখের সামনে ভেসে উঠলো এক মুহূর্তের জন্য। কালো দীপ্ত, ভয়ঙ্কর সুন্দর, চোখে রক্ত চোখ, কিন্তু মুখে এক অদ্ভুত মমতা। আমি সোজা প্রণাম করে পড়ে গেলাম অচেতন অবস্থায়। পরদিন সকালে আমাকে পাওয়া গেল মন্দিরের সিঁড়ির সামনে। মাথায় হালকা রক্ত, কিন্তু কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। গ্রামের লোকজন ভিড় করেছিল। সবাই ভাবছিল আমি হয়তো পায়ে হোঁচট খেয়ে পড়ে গেছি, কিন্তু কিন্তু আমার মনে তখনও বাজছে সেই ছোট্ট মেয়েটার কণ্ঠস্বর, মা আসবেন কাল। হরনাথ এখানে থামলেন। চায়ের দোকানে নিস্তব্ধতা, কারো মুখে কোনো শব্দ নেই। বাইরে এখনো বিকেলের আলো ফুরিয়ে আসছে।
আর বাতাসে ঢাকের আওয়াজ ভাসছে। গোপাল কাকা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তারপর মা কি সত্যি এসেছিলেন? হরনাথ ধীরে মাথা তুললেন, চোখে সেই চেনা দীপ্তি। হ্যাঁ, মা এসেছিলেন, কিন্তু তার আগমন যেমন মহিমাময় ছিল তেমনই ছিল কিন্তু ভয়ঙ্কর। শোনো তারপর কি হয়েছিল। সেই দিন ছিল কার্তিক মাসে আমাবস্যা, ঠিক কালী পুজোর রাত, মানে আজকের রাত। এমন এক রাত যেদিন আকাশের তারাগুলোর আলো যেন মাটিতে পৌঁছাতে ভয় পাচ্ছিল। আমি এখন চোখ বন্ধ করলেই সেই রাতটা দেখি। মন্দিরের সামনে তখন জনসমুদ্র, ক্লাবের ছেলেরা লাইট জ্বালাচ্ছে, ঢাকি ঢাক বাজাচ্ছে, মেয়েরা প্রদীপ হাতে মায়ের ডাক দিচ্ছে। আমি তখন মন্ত্র পড়ছি, ওম ক্রিং কালীকে নমঃ, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী। সব কিছু এমনই ঠিকঠাক চলছিল। হঠাৎ একটা হাওয়া এলো, এমন ঠান্ডা যেন কারো অদৃশ্য হাত পিঠ বেয়ে নেমে গেল। আমার সামনে থাকা প্রদীপগুলো একে একে নিভে গেল। মানুষজন একটু হাঁপিয়ে উঠল, কেউ বলল হাওয়ায় নিভে গেছে। কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল ওটা হাওয়া নয়, কিছু একটা আছে যা মন্দিরের চারপাশে ঘুরছে। আমি তখন চুপ করে চোখ বন্ধ করে জপ শুরু করলাম। ঠিক তখনই অনুভব করলাম আমার গাল বেয়ে একটা গরম বাতাস ছুঁয়ে গেল। চোখ খুলে দেখি মায়ের প্রতিমার চোখ থেকে টুপ করে একটা জল পড়ে মাটিতে। আমি তাকিয়ে রইলাম, বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু আমার সামনে স্পষ্ট মায়ের চোখে জল। সবাই দেখলো, কেউ প্রণাম করলো, কেউ চমকে পিছু হটলো। আমি তখন কাঁপা গলায় বললাম, তোমরা কেউ ভয় পেও না, মা উপস্থিত আছেন। বাতাস ভারী হয়ে এলো, ধূপের গন্ধে যেন আগুনের মতো ঝাঁঝালো কিছু একটা মিশে গেল। আমি প্রতিমার দিকে তাকিয়ে আছি, হঠাৎ এক লাল আলো ঝলসে উঠল, আর সেই আলোর ভেতর দিয়ে দেখা গেল সেই ছোট্ট মেয়েটি। হ্যাঁ, সেই একই মেয়ে যাকে আমি আগের রাতে দেখেছিলাম। সে এবার হাঁটছে ধীরে ধীরে মায়ের প্রতিমার দিকে। তার মুখে কিন্তু তখন হাসি নেই, এক অদ্ভুত শান্ত মুখ। আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু মুখ খুলতে পারছিলাম না। সে প্রতিমার পায়ের কাছে এসে বসলো আর দুহাত জোর করে চোখ বন্ধ করলো। হঠাৎ প্রতিমার চারপাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল। মানুষজন চিৎকার করে উঠল, কেউ ভয়ে পিছু হটলো, কেউ মাটিতে পড়ে প্রণাম করলো। আমি দেখলাম মেয়েটির মাথার উপর দিয়ে একটা কালো ছায়া নেমে এলো ধীরে ধীরে, ও প্রতিমার সঙ্গে মিলে গেল। আর মুহূর্তের মধ্যেই দেখি সেই মেয়েটা নেই, শুধু আগুনের শিখা জ্বলে উঠল ধপ করে। আর সেই শিখায় আমি দেখলাম মায়ের মুখে এক অদ্ভুত হাসি। মায়ের চোখে সেই একই দীপ্তি, রক্ত চোখ, কিন্তু মুখে এক অসীম করুণা। আমি তখন বুঝতে পারলাম মা সত্যি এসেছেন। আমার শরীর তখনও কাঁপছিল, কিন্তু মনে এক শান্তি। আমি প্রণাম করে পড়ে গেলাম মাটিতে। চোখ বন্ধ করেই শুনতে পেলাম মায়ের কণ্ঠ, খুব নিচু স্বর, যেন বাতাসের সঙ্গে মিশে আছে। যারা বিশ্বাস রাখে তাদেরই আমি দর্শন দিই, আর যারা কলুষে ডুবে যায় তারা ভয় পায়। জয় মা কালী, জয় মা কালী, মা গো! আমি চিৎকার করে উঠলাম। তখন বাইরে হঠাৎই বজ্রপাত হলো। মন্দিরের ছাদের আলো ঝলসে উঠল,
বট গাছে একটা ডাল ভেঙে পড়লো, তখনই লোকজন দৌড়াতে শুরু করলো। আমি সবাইকে বললাম, কেউ ভয় পেও না, জপ করো, মায়ের নাম জপ করো, মা শান্ত হবেন। সবাই একসঙ্গে জপ করতে লাগলো। তখন মনে হলো মন্দিরের ভেতর দিয়ে যেন একটা কালো তরঙ্গ বয়ে গেল। এমন এক শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু হাড়ের ভেতর ঢুকে যায়। তারপর দেখলাম সব শান্ত। ধীরে ধীরে বাতাস ঠান্ডা হলো, ধূপের ধোঁয়াও মিলিয়ে গেল। আমি চোখ খুলে দেখি মায়ের প্রতিমার কপালে একটা নতুন চিহ্ন, সিঁদুরে লাল, কিন্তু তাতে কালো আলো ঝিকিমিকি। আর ওটা কিন্তু আগে কখনো ছিল না। পরদিন যখন সবাই এলো, তারা বলল, ঠাকুরমশাই, অলৌকিক, মা নিজেই এই চিহ্ন এঁকেছেন। আমি কিছু বলিনি, শুধু মাথা নুয়ে প্রণাম করলাম। কিন্তু জানো, সেই দিন রাতের পর থেকে গ্রামে এক অদ্ভুত কিছু হতে শুরু করলো। যে পুকুরটা শুকিয়ে গিয়েছিল, সকালে দেখি টলটলে জল। আর যে বটগাছটাও শুকিয়ে যাচ্ছিল দিনকে দিন, তাতে নতুন কুঁড়ি। লোকজন বলল মা নাকি আশীর্বাদ দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, না, মা শুধু আশীর্বাদ দেন না, তিনি পরীক্ষাও নেন। দুদিন পর মাঝরাতের আবার সেই পায়ের শব্দ শুনে আমি উঠে বাইরে গেলাম। দেখি উঠোনে সেই মেয়েটি বসে আছে, তার চোখে জল। আমি বললাম, তুমি? ঠাকুর মশাই, মা খুশি, কিন্তু গ্রামে এক পাপী আছে। আমি হতভাগ। আমি জিজ্ঞাসা করলাম, কে সে? সে চোখ দিয়ে আকাশের দিকে তাকালো, তারপর বলল, যখন শেষ প্রদীপ নিভে যাবে, তখন মা আবার আসবেন রুদ্র রূপে। এই বলেই সে মিলিয়ে গেল হাওয়ার মতো। আমি যতই খুঁজলাম, কোথাও কিন্তু কিচ্ছু নেই। শুধু প্রদীপের আলো নিভে যাচ্ছে একে একে, আর বাতাসে ভেসে আসছে মায়ের নাম। সেই রাতে আমার ঘুম কিন্তু আসেনি। আমি জানতাম মায়ের আসল আগমন তখনও বাকি। হরনাথ চুপ করে গেলেন। চায়ের দোকানের বাতাস যেন ভারী হয়ে উঠল। আগুনের আলো তার মুখের উপর পড়ে কাঁপছে। চোখে প্রতিফলিত হচ্ছে অদ্ভুত এক জ্যোতি। গোপাল কাকা ধীরে ধীরে বললেন, তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো? মা কি আবার ফিরেছিলেন? হরনাথ নিঃশব্দে চা শেষ করে কাপটা নিচে রেখে বললেন, হ্যাঁ, ফিরেছিলেন, কিন্তু এবার তার রূপ ছিল রুদ্রমূর্তি। তার আগমন ছিল বিচার করতে। চায়ের দোকানের বাতাসে তখন এক অদ্ভুত নীরবতা। আগুনের আলোয় হরনাথ আচার্যের মুখে ছায়া পড়ছে। চোখ দুটো জল জল করছে, যেন পুরনো স্মৃতি আবার জেগে উঠেছে। তিনি বললেন, মায়ের দর্শনের পর কেটে গেছে প্রায় 2 দিন। গ্রামের সবাই আনন্দে আত্মহারা। কেউ বলছে ময়নপুর ধন্য, কেউ বলছে আমি নাকি অলৌকিক শক্তি পেয়েছি। কিন্তু আমার মন শান্ত ছিল না, কারণ সেই ছোট্ট মেয়েটির কথা বারবার মনে পড়ছিল, যে শেষ প্রদীপ নিভে গেলে মা আসবেন রুদ্র মুহূর্তে। আমি জানতাম মা কিছু একটা দেখাতে চাইছেন। হরনাথ থামলেন। হরিবাবু ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তখন রাত কটা ছিল ঠাকুরমশাই? হরনাথ বাবু মৃদু হেসে বললেন,
ওই ধরো মধ্যরাতের কাছাকাছি। ঠিক 12টার সময়। বাইরে তখন অন্ধকারে ঢাকা, আকাশে হালকা হালকা মেঘ জমেছে। বাতাসে কিন্তু তখন ধূপের গন্ধ নেই, শুধু একটা ভারী গন্ধ, যেন আগুনে ভেজা মাটির। আমি তখন মন্দিরে একা, সকলেই চলে গেছে, প্রদীপগুলো ধীরে ধীরে নিভে আসছে। আমি বসে আছি মায়ের প্রতিমার সামনে, চোখ বন্ধ করে জপ করছি, ওম ক্রিং কালীকে নমঃ। হঠাৎ কেমন একটা ঠান্ডা বাতাস এলো, দেখি একে একে প্রদীপগুলো নিভে গেল। একটা, দুটো, তিনটে, শেষ প্রদীপটা মিটমিট করে জ্বলছে। আমি তখন বুঝলাম সময় হয়ে এসেছে। আমি উঠে দাঁড়ালাম, হাত জড়ো করে বললাম, মা, আমি প্রস্তুত। ঠিক তখনই একটা শব্দ হলো, কেউ যেন খুব আস্তে আস্তে হাঁটছিল মন্দিরের পেছনে। গোপাল কাকা হঠাৎ করে বলে উঠলেন, ভূত ছিল নাকি ঠাকুরমশাই? হরনাথ বললেন, না কাকু, আমি জানতাম সেটা ভূত নয়, ও মাই ছিলেন। আমি পেছনে তাকাতেই দেখি মন্দিরের দরজার বাইরে আগুনের মতো একটা আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলোর মধ্যে মায়ের অপরূপ রূপ, কৃষ্ণবর্ণ দশভুজা, চোখে আগুনের জ্যোতি, জিহ্বার রক্তে রঞ্জিত। তার পায়ের কাছে দাঁড়িয়ে এক মানুষ, আমি চিনি তাকে। সে হলো বসন্ত মণ্ডল, গ্রামের ধনী ব্যক্তি, কিন্তু সে অন্যায়কারী, চুরি, প্রতারণা, জমি কেড়ে নেওয়া সবই করেছে সে। সে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়েছে। মায়ের রূপ তার সামনে আগুনের মতো দীপ্ত। আমি কিছু বলার আগেই মা বললেন, যে অন্যায় ভর করে বাঁচে তার মুক্তি নেই। তারপর এক ঝলকে সব শেষ, শুধু একটা চিৎকার। তারপর চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন ভোরে যখন মন্দিরে লোকজন এলো, দেখলো মায়ের প্রতিমার সামনে বসন্ত মণ্ডল অচেতন অবস্থায় পড়ে আছে। শরীরে একটাও ঘা নেই, কিন্তু কিন্তু মুখে ভয়ের ছাপ এমন, যেন মৃত্যুর চোখ দেখেছে। সে আর জ্ঞান ফেরেনি, সেদিন দুপুরেই মারা গেল। আগে মা নিজেই বিচার করলেন? হরনাথ ধীরে ধীরে মাথা নাড়লেন। মা হলেন ন্যায়ের দেবী, তিনি যতটা মমতাময়ী ততই ভয়ঙ্কর। তুমি যদি সত্য পথে থাকো, তিনি আশীর্বাদ দেবেন, আর যদি মিথ্যা পথে যাও, অসৎ কাজ করো, তিনি নিজের হাতে তার বিচার করবেন। এই বলে দিল, মনে রেখো। সেদিন থেকে আজ পর্যন্ত ময়নপুরে কেউ মায়ের নামে মিথ্যা শপথ নেয় না। প্যান্ডেলে মা আসেন প্রতি বছর, কিন্তু সেই রাতের মতো আর কখনো নয়। আমি মাঝে মাঝে এখনো অনুভব করি, মন্দিরের পাশ দিয়ে গেলেই কেউ যেন ফিস ফিস করে বলে, ঠাকুর মশাই, মা খুশি। হয়তো সে ছোট্ট মেয়েটি মা নিজেই। হরনাথ থেমে গেলেন। চায়ের দোকানে কেউ কথা বলল না, শুধু তেঁতুল পাতার ফাঁক দিয়ে বাতাসের হালকা শো শো শব্দ। দূরে আবার ঢাকের শব্দ শোনা গেল। গোপাল কাকা ফিসফিস করে বললেন, আরে ঠাকুরমশাই, আপনি তখন মায়ের আশীর্বাদে আছেন, তাই না? হরনাথ মৃদু হেসে বললেন,
ওরে গোপাল, মায়ের আশীর্বাদ ছাড়া কি কেউ বাঁচে নাকি? মা কখনো চলে যান না, তিনি আছেন আমাদের ভেতরেই, বিশ্বাসে, ভয়ে আর ভালোবাসায়। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চায়ের কাপটা খালি, কিন্তু চারপাশে যেন ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে অজান্তেই, এবং বাতাসে মিশে আছে সেই একই সুর। চায়ের দোকানের আলোটা তখন অনেকটা ম্লান হয়ে গেছে। মদনপুরের ওই শালবনের ভেতর থেকে ভেসে আসছিল কালী পুজোর ঢাকের আওয়াজ। বৃদ্ধরা বসে গল্প করছিলেন, কেউ কেউ গরম চায়ে চুমুক দিচ্ছেন, কেউ আবার ধোয়াটে আলোয় কৌতূহলী চোখে তাকিয়ে আছেন হরনাথ আচার্যের দিকে, যিনি নাকি কালী মায়ের দর্শন পেয়েছিলেন। একজন তরুণ গ্রামবাসী ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জানতে চাইছিলাম, ভাই ফোঁটা কেন পালিত হয়? বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় কেন? কিন্তু এর পেছনের আসল কারণটা কি? হরনাথ আচার্য কিছুক্ষণ চুপ রইলেন। তার চোখে তখন যেন মায়ের দর্শনের আলো ঝলমল করছে। চারপাশের বাতাস নিস্তব্ধ হয়ে গেল। তারপর তিনি আস্তে আস্তে করে বললেন, দেখো বাপু, ভাইফোঁটা কিন্তু কোনো কুসংস্কার নয়, এটা একটা বিশ্বাস, এক অমল বন্ধনের উৎসব। পৃথিবীর শুরু থেকে যখন ভালো মন্দ, অশুভ শুভের লড়াই চলছে, তখনই নারী আর পুরুষের মধ্যে এক অদৃশ্য শক্তির ভারসাম্য তৈরি হয়েছিল। সেই ভারসাম্যই রক্ষা করার প্রতীক এই ভাইফোঁটা। তোমাদের আরেকটু বিস্তারিত বলি। শাস্ত্রে আছে যম ও যমুনা, এই দুই ভাই বোনের কাহিনী। এই দুই ভাই বোনের কাহিনী থেকে শুরু হয় এই প্রথা। যমুনা একদিন নিজের ভাই যমকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়, স্নান করায়, কপালে চন্দনের ফোঁটা দেয় আর প্রার্থনা করে, বলে যে হে ঈশ্বর, আমার ভাইয়ের যেন মৃত্যুর পরেও অমর থাকে। সেই আশীর্বাদে নাকি যম সেদিন মৃত্যুর দায়িত্ব থেকেও মুক্তি পান। তারপর থেকে এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে, আর ভাই প্রতিজ্ঞা করে যে কোনো বিপদে আমি তোমার রক্ষা করব। চায়ের দোকানের সবাই চুপ করে শুনছিল। মৃদু হাওয়া এসে শালপাতা নাড়িয়ে গেল। হরনাথ আচার্য আবার বললেন, কিন্তু শুধু রক্তের সম্পর্ক নয় রে, এই ভাইফোঁটা মানে বিশ্বাস আর ভালোবাসা আর প্রতিজ্ঞার রং। মা কালী যেমন রক্ষা করেন তার সন্তানদের, তেমনি প্রতিটি বোন নিজের ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যেন একটু করেই মাতৃশক্তির আশীর্বাদ ঢেলে দেয়। তাই বলি, ভাইফোঁটা কেবল উৎসব নয়, এটা সম্পর্কের পুনর্জন্ম। বৃদ্ধ পঞ্চানন মশাই ধীরে ধীরে মাথা নাড়লেন। সত্যি ঠাকুরমশাই, কথাগুলো শোনার পর মনে হচ্ছে যেন মা কালী নিজেই এই ফোঁটার মধ্যে আশীর্বাদ রেখে গেছেন। হরনাথ মৃদু হেসে বললেন, ঠিক তাই, মা এখানে করুণার উৎস, যেখানে ভাইফোঁটা সেই করুণার ছবি মাত্র। ঢাকের আওয়াজ আবার জোরে জোরে বেজে উঠল। আগুনের ছাই উড়ে আকাশে চলে গেল। ময়নপুরের চায়ের দোকানে যেন সবাই একসঙ্গে অনুভব করলো, ভাইফোঁটা মানে কেবল একটা ফোঁটা নয়, বরং সেই বন্ধনের প্রতীক যা মৃত্যুকেও হার মানে। চুপচাপ বসে থাকা সেই তরুণ ছেলেটি হঠাৎ ফিসফিস করে বলল, বলে ঠাকুরমশাই, মা কালী যেমন রক্ষা করেন সন্তানদের, ভাইফোঁটাতেও কি তারই শক্তি থাকে? হরনাথ চোখ বন্ধ করে বললেন, আসলে মা কালী যেখানে আছেন সেখানেই তো সুরক্ষা, স্নেহ আর আশীর্বাদ। তাই রে বাপু, ভাইফোঁটা শুধু কপালে নয়, সেটা যেন মায়ের স্পর্শ হয়ে ভাইদের জীবনে আলো ছড়িয়ে দেয়। এই কথা বলেই তিনি চোখ মেললেন।
চায়ের দোকানের আলোটা তখনও হালকা হালকা কাঁপছে। কেউ কেউ শপথ নিচ্ছে, কেউ আবার নিঃশব্দে প্রণাম করছে।